বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ঢাকা ইআইবির ভাইস প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইইউ। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন, সেই সঙ্গে বাড়াতে চায় বিনিয়োগ। এরপর জানাবো, জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথম ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ করতে দেয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ করতে দেয়া হবে, পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। এদিকে তিতুমীর কলেজের মূল ফটকে বিশ্ববিদ্যালয়ের ব্যানার। রাজধানী ঢাকা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে তিতুমীর বিশ্ববিদ্যালয়ে লেখা ব্যানার লাগিয়েছে। মঙ্গলবার ৭ই জানুয়ারি সকালে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা এই উদ্যোগ নেন। এদিকে চট্টগ্রামে পৌঁছেছেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি। চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছেছে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার। ৭৮ জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি। জানাবো, নতুন পাঠ্য বইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে নবম-দশম শ্রেণীর পাঠ্য বইয়ে ভুল তথ্য দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এ নিয়ে রংপুর নগরী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। এবং সর্বশেষ জানাবো, এখনই কেন ট্রুডোর ক্ষমতার অবসান হলো। মাসের পর মাস ধরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে একই ধরনের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আপনি কবে পদত্যাগ করবেন। খবর বিবিসির। যদিও তিনি জনমত জরিপে শক্তিশালী বিরোধী দলের উত্থান এবং ভোটারদের ক্রমাগত চাপের মধ্যে লিবারেল পার্টির প্রধান হিসেবে থাকতে চেয়েছিলেন, কিন্তু তার দলের নেতাদের মধ্যে কোন্দল এবং অব্যাহত চাপের ফলে শেষ পর্যন্ত পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। গতকাল সোমবার তিনি তার নিজ বাসভবনের সামনে পদত্যাগপত্রের ঘোষণা দেওয়ার সময় বলেন, আগামী নির্বাচনের জন্য তার দেশ একজন শক্ত প্রতিদ্বন্দ্বী দেখতে চায়। সুতরাং আমাকে যদি দলের অভ্যন্তরীণ কোন্দলের সঙ্গেই লড়াই করতে হয়, তাহলে আমার পক্ষে নির্বাচনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ঢাকা ইআইবির ভাইস প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ইইউ। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইইউ, সেই সঙ্গে বাড়াতে চায় বিনিয়োগ। একই সঙ্গে চায় এই বিনিয়োগের নিরাপত্তা ও সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করতে ৩ দিনের সফরে রাজধানী ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের ব্যাংকের ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। বাংলাদেশের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব পর্যালোচনা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং কিভাবে বিনিয়োগের সহযোগিতা বাড়ানো যায় তা খতিয়ে দেখতে এই সফরে মঙ্গলবার ৭ই জানুয়ারি ঢাকায় পৌঁছেছেন ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মালিকানাধীন ইআইবি বিশ্বের বৃহত্তম বহুপক্ষীয় আর্থিক প্রতিষ্ঠান এবং ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ ব্যাংক হিসেবে কাজ করে। বিদেশিক নীতিগত অগ্রাধিকার এবং গুরুত্বপূর্ণ কাঁচামাল ইউ মাল্টি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল ফ্রেমওয়ার্ক এমএফএফ এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থায়নের কার্যক্রম তত্ত্বাবধান করেন ভাইস প্রেসিডেন্ট বিয়ার। এর আগে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকসহ সূচিতে বেশ কয়েকটি বৈঠক রাখা হয়েছে। জলবায়ু কার্যক্রম ইআইবির কার্যক্রমের একটি বড় অংশ হলেও এটি পরিবেশ উন্নয়ন ও উদ্ভাবন এবং দক্ষতা, ক্ষুদ্র মাঝারি আকারের ব্যবসা এসএমই এ অবকাঠামো এবং সমন্বয়ের উপর দৃষ্টি দেয়। ঢাকা
ঢাকায় অবস্থানকালে ভাইস প্রেসিডেন্ট বেয়ার অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ রেলওয়ে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন। জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেয়া হবে। পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। মঙ্গলবার ৭ই জানুয়ারি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সিআইডির কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান। তিনি জানান, ১,০০০ ছাত্রদের ট্রাফিক ডিউটিতে নেয়ার জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়েছে, যারা ৩ থেকে ৪ ঘন্টা ডিউটি করবে। বিগত সরকারের বড় সমস্যা ছিল মানি লন্ডারিং উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে সব রিপোর্ট সিআইডিকে দ্রুত দিতে হবে। এ সময় তিনি বলেন, ৫ই আগস্টের পর থেকে অনেকেই দেশ ত্যাগ করার সুযোগ পেয়েছেন, যার কারণ ছিল সে সময়কার সরকার ছিল না। তবে সরকার গঠনের পর যারা দেশ ত্যাগ করেছেন তাদের বিষয়ে অধিক তদন্ত গ্রহণ করা হয়েছে। তদন্ত করেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি বলেছেন, দেশে যেন আর কোনো সরকার এভাবে ফ্যাসিস্ট হতে না পারে সে ব্যাপারে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তিতুমীর কলেজের মূল ফটকে বিশ্ববিদ্যালয়ের ব্যানার। রাজধানীর ঢাকা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে তিতুমীর বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার লাগিয়েছেন। মঙ্গলবার ৭ই জানুয়ারি সকালে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে সকালে কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা পরে মহাখালী আমতলী সড়ক প্রদক্ষিণ করে আবারও মূল ফটকের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তিতুমীর বিশ্ববিদ্যালয় নামের ভেতরে ও বাইরে আগের নাম ফলকের উপরে ব্যানার টাঙ্গিয়ে দেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, ৭ কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় সমকক্ষ তৈরির প্রস্তাব দিয়েছে, যা তিতুমীর কলেজ মানে না। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী বৃহস্পতিবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দীর্ঘদিন থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি করে আসছে শিক্ষার্থীরা। সর্বশেষ গত শনিবার আজকের দিনের জন্য বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার প্রতিবাদ এবং তিতুমীর কলেজকে দ্রুত বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে আগামী মঙ্গলবার ৭ই জানুয়ারি সকাল ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম পৌঁছেছেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি। চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছেছেন ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার ৭৮ জেলেও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ জন বাংলাদেশি মঙ্গলবার ৭ই জানুয়ারি সকাল ৯টায় পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলে এসে পৌঁছান তারা। বাংলাদেশের এফভি লায়লা ২ এবং এফভি মেঘনা ৫ নামের দুটি শিপিং ভেসেলে ফেরত এসেছে তারা। গত ৫ই জানুয়ারি দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি জেলে নৌপথগামী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে নৌকর্মীকে পারস্পরিক হস্তান্তর করা হয়। এর আগে ৯ ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় দুটি ট্রলার সহ ৭৮ জন জেলে ও নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। ঘটনার পরদিন খুলনার হিরন পয়েন্ট এলাকার অদূরে সমুদ্র থেকে ট্রলার সহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে মালিকপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছেন। আটক দুটি নৌযান হল এফভি লায়লা ২ ও এফভি মেঘনা ৫। এফভি লায়লা ২ ট্রলারটি এসআর ফিশিং নামের প্রতিষ্ঠানের আর এফভি মেঘনা ৫ ট্রলারটি সি&এফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। এফভি লায়লা ২ ট্রলারটি গত ২৭ নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যায়। ২০ ডিসেম্বর ঘাটে ফেরার কথা ছিল ট্রলারটিতে ৪১ জন নাবিক জেলে রয়েছে। এমভি মেঘনা ৫ ট্রলারটি গত ২৪ নভেম্বর সাগরে যায়। ১৪ ডিসেম্বর ফিরে আসার কথা ছিল। এটিতে ৩৭ জন নাবিক জেলে ছিল। পরবর্তীতে জলসীমার কাছে মাছ শিকারের অভিযোগ এনে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে। পরে তাদের ভারতের উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখানে আদালতের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে কারাগারে রাখা হয়। এছাড়াও ১২ সেপ্টেম্বর
ডিসেম্বর বাংলাদেশি মাছ ধরা নৌকা এফভি কৌশিক প্রতিকূল অবস্থায় কারণে ডুবে যায়। ওই নৌকায় থাকা 12 বাংলাদেশি জেলেকে ভারতীয় কোস্টগার্ড আটক করে নিয়ে যায়। পরে তাদের অনুপ্রবেশের দায়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দীর্ঘদিন পর তারা জামিনে মুক্তি পেয়েছেন।